নমস্কার, আপনি দেখছেন এবিপি আনন্দ, আর আপনার সঙ্গে আমি সুমন। আমার সঙ্গে ঘণ্টাখানেকের এই সফরে আপনাদের স্বাগত। বিরোধিতা থাকবে, রাজনৈতিক বিরোধিতাও থাকবে, কিন্তু সেটা উন্নয়নে বাধা হয়ে দাঁড়াবে কেন? আমাদের রাজ্যে ৫৪ কোটি মানুষ যদি প্রশ্ন তোলেন যে উন্নয়নের ক্ষেত্রে রাজনীতি এবং রাজনীতিবিদদের এই প্রতিদিনের তুতু ম্যামে কেন একটা দেয়াল হয়ে দাঁড়াচ্ছে, কোনো জবাব আছে? আর যেখানে রাস্তা দেখাতে পারে আমাদের প্রতিবেশী রাজ্য, অত্যন্ত ছোট রাজ্য, এবং কোনো সন্দেহ নেই যে উন্নয়নের নিরিখে, উন্নয়নের বিচারে হয়তো পশ্চিমবঙ্গের থেকে নিচেই থাকবে ত্রিপুরা, সেখানে মুখ্যমন্ত্রীকে ৪ দফার মুখ্যমন্ত্রী রয়েছেন মানিক সরকার, এবং রাজনৈতিকভাবে সিপিএম দলের এই নেতা কোনো সন্দেহ নেই নরেন্দ্র মোদীর থেকে একেবারে বিপরীত মেরুর। কিন্তু তা সত্ত্বেও আজকে প্রধানমন্ত্রী যখন ত্রিপুরায় গেছেন, তখন মুখ্যমন্ত্রী তার মন্ত্রিসভার সদস্যদের নিয়ে বৈঠক করেছেন, উন্নয়নের দাবি দাওয়া তুলেছেন, আলোচনা করেছেন। এই সুস্থ গণতান্ত্রিক ফেডারাল পরিবেশটা পশ্চিমবঙ্গে আমরা কি হারাচ্ছি? ক্রমশ প্রতিদিন এই হারিয়ে যাচ্ছে সুস্থ গণতান্ত্রিক ছবিটা। এই নিয়েই আমাদের আজকের বিতর্ক, আমাদের আজকের বিষয়। উন্নয়নের স্বার্থে সৌজন্য, মানিকে আছে, মমতায় নেই। আলোচনার জন্য আমার এক পাশে আছে জয়প্রকাশ মজুমদার, বিজেপি নেতা, আছেন দেবনারায়ণ সরকার অধ্যাপক, আমার ডান দিকে আছেন সর্দার আমজাদ আলী, কংগ্রেস নেতা এবং অধ্যাপক মহিদুল ইসলাম। আমি দেবনারায়ণ বাবুকে দিয়ে শুরু করব আজকে একটা বিশেষ কারণে, কিন্তু তার আগে আপনাদের দেখাবো যে ত্রিপুরার মুখ্যমন্ত্রী যে নজিরই বা বলবো কেন, অনেকে বলছে নজির নয়, সুস্থ গণতান্ত্রিক পরিবেশে এটাই তো স্বাভাবিক ছবি। দেখুন কি দেখালেন আমাদের। অনেকে কটাক্ষ করে বলছেন মানিক সরকার যা পারেন মমতা বন্দ্যোপাধ্যায় তা পারেন না। রাজ্যের উন্নয়নের স্বার্থে সিপিএম শাসিত ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করলেন। সোমবার মানিক সরকারের উপস্থিতিতে রাজ্যের উন্নয়ন নিয়ে ত্রিপুরার মন্ত্রীদের সঙ্গে ৪৫ মিনিট বৈঠক করেন প্রধানমন্ত্রী। ত্রিপুরায় আইআইটি, আইআইএম, গ্যাস ভিত্তিক সার কারখানা স্থাপন, সড়ক ও রেল যোগাযোগ আরও উন্নত করা, এরকম একাধিক উন্নয়নমূলক প্রকল্পের জন্য প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেন মানিক সরকার। আর এই প্রেক্ষাপটেই এ রাজ্যের বিরোধীদের প্রশ্ন, সম্পূর্ণ ভিন্ন রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী হওয়া সত্ত্বেও রাজ্যের উন্নয়নের স্বার্থে মানিক সরকার মোদীর সঙ্গে বৈঠক করতে পারলে কেন মমতা বন্দ্যোপাধ্যায় তা পারেন না? দেখা করা কিংবা বৈঠক তো দূরের কথা, কেন প্রধানমন্ত্রী হওয়ার পর মোদীকে একটি বারের জন্য শুভেচ্ছাও জানান না মুখ্যমন্ত্রী? এটা তো নিছক রাজনৈতিক সৌজন্য। मुख्यमंत्री या हमें राष्ट्रपति जाते हैं या प्रधानमंत्री जाते हैं तो उनको रिसीव करते हैं, और वहाँ की जो स्टेट का कैबिनेट है वो उनको चाय पर बुलाती है। ये नॉर्मल कर्टसी है, बस यही बात हो रही है त्रिपुरा में। বিরোধীদের প্রশ্ন, একটি অঙ্গরাজ্যের প্রধান হিসেবে প্রধানমন্ত্রীর সঙ্গে যোগাযোগ রাখাটাই তো মুখ্যমন্ত্রীর কর্তব্য। রাজ্যের উন্নয়নের স্বার্থে কেন এটুকু করতে পারেন না মমতা বন্দ্যোপাধ্যায়? তৃণমূল অবশ্য মানিক সরকারের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের মধ্যেও রাজনীতি খুঁজে পাচ্ছে। সিপিএম বিজেপি ভাই ভাই, যেটা এখন চুপি চুপি করতো, এখন ওপেনলি করছে, অফিशियली করছে, পাবলিকলি করছে। ये भाई भाई का एक सेटअप है। তৃণমূল সাংসদের এই বক্তব্যের প্রেক্ষিতে বিরোধীদের পাল্টা প্রশ্ন, ত্রিপুরার মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ যদি রাজনৈতিক হয়, তাহলে দিল্লিতে কেন জেটলির সঙ্গে বৈঠক করেছিলেন মমতা? কেন আডবাণী, রাজনাথের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন? তার মধ্যেও কি কোনো গোপন রাজনীতি ছিল? এবিপি আনন্দ। আমি দেবনারায়ণ বাবুকে জিজ্ঞেস করতে চাই, এরপরে আরেকটা শব্দবন্ধ মাননীয় ডেরেক ওব্রায়ান ব্যবহার করেছেন, ভাই ভাই সেটিং। তাহলে তো রাজ্যের মানুষ প্রশ্ন তুলবে যে অরুণ জেটলি, আদবানি, রাজনাথ, মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইরা শুধু হরিশ চ্যাটার্জি স্ট্রিটে থাকেন এমন নয়, যে তারা দিল্লিতেও থাকেন এবং তার নাম হতে পারে অরুণ জেটলি, লালকৃষ্ণ আদবানি কিংবা রাজনাথ সিংহ। মানে আমি বলছি সুস্থ গণতান্ত্রিক পরিবেশে একটা বৈঠককে, একটা মিটিংকে, একটা আলোচনাকে, টেবিলে একসঙ্গে বসাকে ভাই ভাই সেটিং বলা হবে কেন? না, রাজনৈতিকভাবে কি ব্যাপারটা সেটা আমি কি করে বলবো? হতেই পারে ওদের মধ্যে কি আলোচনাটা হয়েছে, কি ধরনের। আমি একটা কিন্তু আপনি এটা তো মানবেন যে সুস্থ গণতান্ত্রিক পরিবেশের এইটাই আইডিয়াল ছবি। না, দুটো জিনিস। আপনি দেখুন গুজরাটে যখন নরেন্দ্র মোদী মুখ্যমন্ত্রী ছিলেন, আহমদ প্যাটেলের সঙ্গে বসতে কোনো তার আপত্তি ছিল না। আমার বক্তব্য, করুণানিধি, জয়ললিতা, যারা ক্ষমতায় এলে অন্যকে জেলে পড়েন, আর আবার উল্টে আরেকজন ক্ষমতা এলে আরেকজনকে জেলে পড়েন, তাদের জন্য কোথায় চেন্নাইয়ের উন্নয়ন আটকায় না? আমার প্রশ্ন হচ্ছে দুটো, একটা হচ্ছে সৌজন্য আর একটা হচ্ছে রাজনীতি। সৌজন্য মানে প্রশাসন, প্রশাসন একটা, রাজনীতি একটা। আচ্ছা, আমার প্রশ্ন, না নরেন্দ্র মোদী যদি এখানে আসেন, যদি পশ্চিমবঙ্গে আসে, সেই সৌজন্যটা হয় কিনা দেখুন না। আর একটা জিনিস, মানে আপনার ত্রিপুরায় গেছে, ত্রিপুরায় কিন্তু
মানে আমাদের প্রধানমন্ত্রী পালেটেনা থার্মাল পাওয়ার প্রজেক্ট ওএনজিসি ত্রিপুরা পাওয়ার প্ল্যান্ট উদ্বোধনে, হ্যাঁ উদ্বোধনে গেছে। এবার 9,000 কোটি টাকার সেকেন্ড ইউনিট, এটা 2005 থেকে দিস ইজ সেকেন্ড ইউনিট, এটা প্রায় 5,000 কোটি। না ওখানে গেছে, ওখানে গেছে। একটা রাজ্যে যদি যায় কেন সৌজন্য? এখানে আসলে মমতা ব্যানার্জি সৌজন্য দেখেন না। আপনি এত নিশ্চিত হবেন না বিপ্লব বাবু। আমি কেন বলছি যে বাবুল সুপ্রিয় কেন্দ্রের মন্ত্রী হলো দুদিন নগর উন্নয়ন দপ্তরে একটা মিটিং করতে চাইলেন, একটা বর্ধমান একটা কলকাতা থেকে সেক্রেটারি বলে দিল যে এত ব্যস্ত দপ্তরের সবাই মিটিং হবে না। আপনি নিশ্চিন্ত হবেন না যে প্রোটোকল মেনে মুখ্যমন্ত্রী বলতে যাবেন কিনা? সেটা প্রোটোকল মেনে নিশ্চিন্ত হবেন না। না এগুলো কিছু প্রশাসনিক ব্যাপার আছে এবং এর সঙ্গে পুরো তার মানে প্রশাসনের যারা আছে তার সঙ্গে মিল করে, তার মানে মন্ত্রী একসঙ্গে মিলে একটা মিট করবে, তার একটা সিস্টেম আছে। উনি বললাম মিটিং করব তাই বলে রাজ্যে মিটিং করবে, এটা তো নয়। তার একটা প্রোটোকল আছে, ছিল প্রোটোকল মেনেই ছিল। আমি আপনাকে চিঠি দেখিয়ে দেব, ঠিক আছে। সেই চিঠি দিলেই যে মিটিং হবে সে সিস্টেম একটা রয়েছে, তা নয় চিঠি দিলে আমি মিটিং করতে চাচ্ছি, এসে বললাম তোমার বাড়িতে গিয়ে এরা মিটিং করবে, এটা তো নয়। তার একটা সিস্টেম আছে। না মেনে মন্ত্রী হওয়ার পর না সেটা ঠিক আছে। অনিতা অগ্নিহোত্রী যিনি কেন্দ্র নগর উন্নয়ন মন্ত্রকের সচিব, একদম চিঠি দিয়ে অফিশিয়ালি সেক্রেটারি টু সেক্রেটারি, তার মানে সিস্টেমটা কি ওকে বলতে না সিস্টেমটা না সিস্টেম উনি বললেন আমি মিটিং করব, উনি এসে এখানে মিটিং করতে, তাই কি এই কি সিস্টেম? না আমি তো পুরো সিস্টেমটা প্রসিডিওরটা আপনাকে বললাম, আপনি খেয়াল করেননি। একদম সেক্রেটারি টু সেক্রেটারি সময় চাওয়া, বৈঠক করতে চাওয়া, কোনোটা প্রোটোকল ভেঙে হয়নি। কোনোটা বাবুল সুপ্রিয় ফোন তুলে একটা গানের কলিগে অ্যাপয়েন্টমেন্ট চাননি। না সুমন বাবু, ইন্টারনালি কি আছে এটা আমরা এক্সপোজ করছি, এর মধ্যে আর কি আছে আই ডু নট নো, পরিষ্কার কথা। শুধু বললে তো হবে না, উনি চাইলে আর মিটিং করবে তাহলে না। আমি একটা কথা বলছি, মানে এই সরকারের পক্ষ থেকে কিভাবে চাওয়া হয়েছিল তার তো একটা সে আছে। হ্যাঁ, ইউ আস্ক ফর দ্য কন্ডিশন, কোন কন্ডিশনে চাওয়া হয়েছিল, কেন যায়নি, তার একটা সিস্টেম আছে। গভর্নমেন্ট উইল ডিসক্লোজ ইট। না বললে হবে না, উনি চাইলেন বলে এটা প্রোটোকল না। আচ্ছা, প্রোটোকল না, উন্নয়নের রাজ্য হবে, রাজ্যের হবে, রাজ্যের মানুষের হবে, অবশ্যই হবে। কিন্তু প্রশ্নটা হচ্ছে আজকে 6 মাস প্রায় জেএনইউআরএম প্রায় এই বছর এখনো কার নামে হবে, কিভাবে হবে, চালুই হচ্ছে না। এই জিনিসটা পুরোপুরি বন্ধ। সেই এই সিস্টেমটা এখনো সরকার চালু করতে পারেনি, সেই তার থেকে সে টাকাটা, এটা তো আমরা পেপারে এই পর্যন্ত উনি এসে কি দেখা করবেন, আগে যে প্রকল্পে চালু করার সুযোগটাই আসুক, সেটা যদি না হয় কোন সিস্টেমে মিটিং করবে, এটাও একটা ব্যাপার থাকতে পারে সরকারের পক্ষ থেকে। না সরকারের পক্ষ থেকে দেয়ার ইজ এ সে অফ দ্য গভর্নমেন্ট। এইটা যদি আপনি মনে করেন পলিটিক্যালি, সেইটাই তো প্রশ্ন যে সেটা কি। না সেটা এই তৃণমূল কংগ্রেস যখন বিরোধী দল ছিল তখন তো রাজ্য সরকার, তৎকালীন বামফ্রন্ট সরকারের কোনো মিটিং, সর্বদলীয় বৈঠক তারা অংশগ্রহণই করতো না। 1 2 হচ্ছে কোনো সেমিনারে মুখোমুখি দেখা হয়ে গেলে তৃণমূল নেতারা, তৎকালীন সাংসদরা বেরিয়ে আসতেন। জেএনইউ আরামের যে ফ্যাক্টস গুলো আপনার মনে হচ্ছে না সেই ট্র্যাডিশনই চলছে? দুদিকে ফ্যাক্টস আলোচনার তো আমি অন্য বক্তাদের কাছে আমি দ্রুত একবার দেখাবো যে অনেকে বলছেন যে আসলে মমতা বন্দ্যোপাধ্যায় সৌজন্য মেনেই চলেন, কিন্তু সেই সৌজন্যটুকুই মানেন যেটা তার রাজনীতির সঙ্গে সেই মুহূর্তে, সেই দিনে বা সেই সময় একই সঙ্গে যায়, পাশাপাশি যায়। দেখুন, মানিক সরকার সিপিএম শাসিত একমাত্র রাজ্য ত্রিপুরার মুখ্যমন্ত্রী, অন্যদিকে নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী। রাজনৈতিক মতাদর্শ ভিন্ন হলেও উন্নয়নের স্বার্থে আলোচনার টেবিলে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী। কিন্তু ত্রিপুরায় এই ছবি দেখা গেলেও কেন এ রাজ্যে তা দেখা যায় না? লোকসভা নির্বাচনের আগে রাজ্যে প্রচারে এসে নরেন্দ্র মোদী তো কেন্দ্র রাজ্য সমন্বয়ের মাধ্যমে উন্নয়নের স্বপ্নই দেখিয়েছিলেন। यहाँ ममता जी को आपने परिवर्तन के लिए बिठाया है, वो विकास का काम करेगी। दिल्ली में आप मुझे बिठाओगे, मैं विकास का काम करूंगा। उनसे आप राज्य के काम का हिसाब मांगिए, हमसे आप देश के हिसाब का काम का हिसाब मांगिए। आप देखिए, आपको दोनों हाथ में लड्डू हो जाएंगे। বিরোধীদের প্রশ্ন, কেন মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র রাজনৈতিক শত্রুতাকেই মাথায় রেখে প্রধানমন্ত্রী হওয়ার পরও মোদীর সঙ্গে যুক্তরাষ্ট্রীয় সৌজন্যের সম্পর্ক তৈরির চেষ্টা করলেন না? কেন লাড্ডুর মিষ্টতা ছাপিয়ে সামনে চলে এলো তিক্ত সম্পর্ক? বিরোধীদের দাবি, রাজ্যের উন্নয়ন ব্যাহত হবে জেনেও আজ যে মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার টেবিলে বসছেন না, সেই তিনি 2002-এ গুজরাট হিংসার পর মুখ্যমন্ত্রী নির্বাচিত হওয়ায় মোদীকে পুষ্পস্তবক পাঠিয়েছিলেন। তখন তার মোদীকে সাম্প্রদায়িক মনে হয়নি?
প্রশ্ন বিরোধীদের। তাদের দাবি, তখন এনডিএ জোটে থাকা মমতার মন্ত্রিসভায় ফেরাটা অত্যন্ত জরুরি ছিল, তাই রাজনৈতিক স্বার্থে মোদীর সঙ্গে সখ্যতা করেছিলেন তিনি। আর আজ সংখ্যালঘু ভোট ব্যাংককে আরও সুসংহত করতেই প্রধানমন্ত্রী মোদীর বিরোধিতা তুঙ্গে তুলতে চাইছেন তিনি। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, রাজনীতির ফাঁসে বারবার পশ্চিমবঙ্গের উন্নয়ন ব্যাহত হলেও অন্য রাজ্যে তা দেখা যায় না। তামিলনাড়ুর রাজনীতিতে জয়ললিতা করুণানিধির শত্রুতা চরমে হলেও দুজনেই কিন্তু কখনো তাদের মতপার্থক্যকে উন্নয়নের পথে বাধা হতে দেননি। একইভাবে গুজরাতের মুখ্যমন্ত্রী থাকাকালীন নরেন্দ্র মোদীর সঙ্গে উন্নয়নের প্রশ্নে অন্তত কংগ্রেস নেতা আহমেদ প্যাটেলের বিরোধ দেখা যায়নি। একই কথা প্রযোজ্য কেরলে কংগ্রেস সিপিএমের ক্ষেত্রেও। তাই পর্যবেক্ষকদের একাংশের দাবি, অন্য রাজ্যে উন্নয়নের ক্ষেত্রে রাজনীতি বাধা না হলেও এ রাজ্যে তা হয়। রাজনৈতিক স্বার্থে মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে রাষ্ট্রপতি পদে প্রণব মুখোপাধ্যায়ের বিরোধিতা করলেও পরে অবস্থান বদল করতে পারেন, কিন্তু উন্নয়নের স্বার্থে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার টেবিলে বসতে পারেন না তিনি। এটাই এ রাজ্যের দুর্ভাগ্য কটাক্ষ বিরোধীদের। এবিপি আনন্দ। Kalyani's Nature Pure presents ঘন্টা খানেক সঙ্গে সুমন, powered by high-tech smartphones, শুধুমাত্র এবিপি আনন্দে। Kalyani's Nature Pure presents ঘন্টা খানেক সঙ্গে সুমন, powered by high-tech smartphones, শুধুমাত্র এবিপি আনন্দে। একটা কথা একটু সামান্য, মানে মমতা ব্যানার্জি অরুণ জেটলি রাজনাথকে সৌজন্য তো দিল্লি থেকে দেখা করেছেন। প্রশ্ন হচ্ছে কি সৌজন্য দেখা হয়নি, যে সেটা ভাই ভাই সেটিং না 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 ভাই, এইটা ভাই ওখানে গিয়ে কথা বল না না এইটা বলবেন না। মোদি আমি বলছি না, ডেরেক ওব্রায়েন বলছে। না 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 এটা না, তা বলিনি। দেখা করা সৌজন্য উনিও করেছেন না ইসের সঙ্গে, মানে সিপিএম এর সঙ্গে বিজেপির যে ভাই ভাই সেটিং, সে তো সিপিএম এর ব্যাপার আছে কিছু। এখন সিপিএম মার্জিনালাইজ এখন উঠতে চাচ্ছে, বিজেপিকে ধরে হতেই পারে, এই সুযোগটা নিচ্ছে। এখন একটা আর সিবিআই আটকাতে মমতা বন্দ্যোপাধ্যায় ভাই ভাই সেটিং করতে পারে না। না সিবিআই কেন যাবে? না 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 এটা যদি আজকে মোদির সঙ্গে যে আপনি বলতেন যে ওই মোদির সঙ্গে এটাও আপনারা বলতেন, মোদির সঙ্গে দেখা করলে বাবু আপনার কাছে আসবো। হয়েছে ভাই ভাই বলতে পারি? হ্যাঁ না বলতে বলি আমি সুমন, আমি ডেরেকের কথা থেকে প্রথম আসি। মানিকবাবু একটা নির্বাচিত মুখ্যমন্ত্রী, মোদি নির্বাচিত প্রধানমন্ত্রী। ভারতবর্ষে এতদিন ধরে একটা কনস্টিটিউশন চলছে, সংবিধান চলছে, সেই সংবিধান মেনে সবাই হয়েছেন, তারা বসে উন্নয়নের আলোচনা করেছেন। সেটা আমি যথার্থ মনে করি, ডেমোক্রেটিক সিস্টেমে এটা হয়। ডেরেক বাবুদের এগুলো আইডিয়া নেই, কারণ তৃণমূল দলটা বুদ্ধদেব ভট্টাচার্য যখন মুখ্যমন্ত্রী ছিলেন আদবানির সঙ্গে হাজারটা দেওয়া যায়, হ্যাঁ আদবানির সঙ্গে হিস্টোরিক্যাল ফ্যাক্ট হাজারটা দেওয়া যায়। কারণ ডেরেক বাবুরা একটা ক্লাব চালান, সরকার বা দল বলে কিছু নেই, দলটাও ক্লাব, সরকারটাও ক্লাব। ওরা ক্লাব চালান বলে না ডেমোক্রেটিক ভ্যালু আছে, না আছে ভারতের সংবিধান সম্বন্ধে বা ফেডারেল স্ট্রাকচার সম্বন্ধে আইডিয়া। উনি বলছেন সিপিএম বিজেপি ভাই ভাই সেটিং হলো। আমি যদি প্রশ্ন করি, মমতা আইএসআই ভাই ভাই সেটিং হয়েছে যেদিন উনি বলেছেন যে র আছে এর পেছনে, সেটা আরো বেশি সাংঘাতিক কথা। একটা দেশের নির্বাচিত প্রধানমন্ত্রী দেশের নির্বাচিত মুখ্যমন্ত্রীর সঙ্গে বসে বৈঠক করছেন, তাতে যে কদর্য কথা বলেছেন আজকে ডেরেক, তিনি সমস্ত ফেডারেল স্ট্রাকচারটাকে ভেঙে দিয়েছেন। তখন তাকে মনে করতে হবে, আগে আপনি বলুন মমতা এই আইএসআই এর ভাই ভাই সেটিং আছে কিনা। যেদিন উনি বলেছেন দেশের রকে, উনি যেদিন সমালোচনা করেছেন, সেদিন পাকিস্তানের আইএসআই যে কথা বলে সেই গলার স্বর বেরিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ দিয়ে। সারা দেশের লোকের কাছে আজ না হোক কাল এর উত্তর দিতে হবে এই ডেরেক বাবুকে, নয় মমতা বন্দ্যোপাধ্যায়কে। আর একটা কথা আজকে দাঁড়ান, এই যে রাজ্য চলছে, এতে আপনি উন্নয়নের কিছু দেখছেন? মমতা বন্দ্যোপাধ্যায় কি উন্নয়ন চান? চান না, উনি শুধু রাজনীতি চান। এবং রাজনীতি চাইতে গিয়ে কি হয়েছে, সমস্ত বাঙালির কাছে আজকে 3.5 বছরের মাথায় তিনি সমস্ত বিশ্বাসযোগ্যতা হারিয়ে ফেলেছেন। বাংলার মানুষ, উনি যে বাংলার উন্নতি করতে পারেন, উন্নয়ন চান, সে বিশ্বাসযোগ্যতা নেই। দেখুন, শিল্প নেই, উন্নয়ন নেই, সরকারি কর্মচারীদের ডিএও নেই, কি আছে? হাজার হাজার ক্লাবে সরকারি অনুদান আছে, উৎসব আছে, বঙ্গভূষণ আছে, সারদা আছে, আর সারদার লোকদের দোষী লোকদের আড়াল করার চেষ্টা আছে। ফাইন, আমি 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 রাজনীতির কথা সর্দার আমজাদ আলীর কাছে আসবো। আপনি আমায় বলুন যে কংগ্রেস শাসিত এতগুলো রাজ্য প্রত্যেকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন নরেন্দ্র মোদীকে, দেখা করেছেন, কই এরম তো কোনো খবর কোথাও কেউ জানেন না যে সোনিয়া গান্ধী বা রাহুল গান্ধী বাধা দিয়েছেন বা উন্নয়নের স্বার্থে বৈঠকে বসেননি বা অন্তত দিল্লিতে গিয়ে কথা বলে আসেননি। কি বলবেন? না, কংগ্রেস তো কোনো মতে বাধা দেবে না, সেটা
তার কারণ হচ্ছে যে কংগ্রেস এই দেশের যেটা ফেডারেল স্ট্রাকচার, সেই ফেডারেল স্ট্রাকচার সম্পর্কে যথেষ্ট অবহিত এবং সেই ফেডারেল স্ট্রাকচারটাকে রক্ষা করার জন্যে তার যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টা কখনো ব্যাহত হয়নি। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী ভুগছেন কিসে? অহং সর্বস্বিতা। তার আত্মগরিমা, তার অহং সর্বস্ব মনোভাব, এইটি নিয়ে কোনো দেশের কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী যদি চলেন তাহলে সেই রাজ্যের ভাগ্যে নিঃসন্দেহে অনেক বেশি দুঃখ আছে। সেই দুঃখে আমরা Kalyani's Nature Pure presents ঘন্টা খানেক সঙ্গে সুমন, powered by high-tech smartphones, শুধুমাত্র ABP আনন্দে। Kalyani's Nature Pure presents ঘন্টা খানেক সঙ্গে সুমন, powered by high-tech smartphones, শুধুমাত্র ABP আনন্দে। অনেকে বলছেন রাজনৈতিক স্বার্থ, তার কারণ সংখ্যালঘু ভোট ব্যাংকের সামনে একটা গ্যালারি শো করতে হবে যে আমি মোদির মুখ দেখি না। একটা কথা হচ্ছে যে মানিক সরকার নির্বাচিত প্রধান মুখ্যমন্ত্রী, মমতা ব্যানার্জিও নির্বাচিত মুখ্যমন্ত্রী। যদি ফেডারেল স্ট্রাকচারের ওপর তার বিশ্বাস থাকতো তাহলে কি, যে আমাদের দেশের সংবিধানে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার তাদের ক্ষমতাটা কি, তারা কতদূর যেতে পারেন না পারেন, সেগুলো সবই নিয়ন্ত্রিত হয় আমাদের দেশের সংবিধানের মারফত। সুতরাং সেই সংবিধানের উপর যদি বিশ্বাস আস্থা যদি থেকে থাকে তাহলে আমি এটাকে তো ভুলে গেলে চলবে না। আমার পছন্দ হোক আর না হোক, নীতিগত আদর্শগতভাবে যত পার্থক্যই থাকুক না কেন, অ্যাজ অন টুডে এইটি হচ্ছে ঘটনা যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি দেশের প্রধানমন্ত্রী, তিনি দলের প্রধানমন্ত্রী নন। সুতরাং দেশের প্রধানমন্ত্রী যদি একটা রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলার ইচ্ছা প্রকাশ করেন, কিংবা যদি রাজ্যের মুখ্যমন্ত্রী দেশের প্রধানমন্ত্রী তার নিজের রাজ্যের স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপারকে নিয়ে আলোচনা করে, তাকে সাধুবাদ জানাতে হয়। এর জন্য কেউ ভাই ভাই বলছে, কি বলছে না বলছে। এবং দেখুন, স্টেট গেস্ট হাউসে যাওয়াটা মানিক সরকারের বাধ্যবাধকতা ছিল না মন্ত্রিসভা না, জ্যোতিবাবু তো চিরকাল বিরোধিতা করতেন, ইউজ করলেন। সুমন, জ্যোতিবাবু তো চিরকাল বিরোধিতা করতেন বিধান রায়ের সঙ্গে, কিন্তু তার সঙ্গে বসে আলোচনা করতেন। ভারতবর্ষে পণ্ডিত জওহরলাল নেহরু যখন দেশের প্রধানমন্ত্রী, সেই প্রধানমন্ত্রীর সঙ্গে অন্য দলগুলো নিরন্তর তার সমালোচনা করেছে। ইন্দিরা গান্ধীকে আমি নিজে পার্লামেন্টে দেখেছি যে তার তীব্রতম সমালোচনা করেছে জ্যোতির্ময় বোস, তার তীব্রতম সমালোচনা করেছেন এস এ ডাঙ্গে, তার তীব্রতম সমালোচনা করেছেন স্বতন্ত্র পার্টির যেসব নেতারা। কিন্তু যখনই অটল বিহারী বাজপেয়ী, আমি নিজে জানি, আমি নিজে এক সময়ে কি বলে পার্লামেন্টের যেটা পাবলিক অ্যাকাউন্টস কমিটি, তার একটা সাব কমিটির আমি চেয়ারম্যান ছিলাম। সেই চেয়ারম্যান, মূল কমিটির চেয়ারম্যান ছিলেন হীরেন মুখার্জি, অধ্যাপক হীরেন মুখার্জি। একটা জায়গায় দেখা গেল যে ডিফেন্সের এমন একটা তথ্য আমার কাছে এসেছে, সেই তথ্যটা নিয়ে আমি খুব বিভ্রান্ত। আমি দেশের প্রধানমন্ত্রীকে গিয়ে বললাম যে এই ব্যাপারটা যদি জানাজানি হয়ে যায় তাহলে দেশে আমাদের যে আর্মস ফোর্সেস আছে তাদের পক্ষে খুব মুশকিল হবে। আমাকে উনি জিজ্ঞেস করলেন, আমি তখন কংগ্রেস পার্লামেন্টারি পার্টির সেক্রেটারি, আমাকে জিজ্ঞেস করলেন তোমার কি সাজেশন। আমি তখন বললাম যে একমাত্র এর সমাধান হতে পারে যে আপনি যদি বাজপেয়ীজির সঙ্গে একবার কথা বলেন। বিলিভ মি সমন, আমার সামনে বসে উনি তখন ও সেক্রেটারি, তাকে ও সেক্রেটারিকে বললেন ইমিডিয়েটলি আমাকে বাজপেয়ীর সঙ্গে কথা বলো। তিনি কথা বললেন। অসুস্থ লোকদের নেই। ডেমোক্রেসি কিসে ফ্লারিশ করে জানেন? ইন্টারঅ্যাকশনে, ডেলিভারেশনে, ডেলিভারেশন এন্ড ইন্টারঅ্যাকশন, এর দ্বারা আর যারা এটাকে অ্যাভয়েড করে যায়, দে আর নট সাপোর্ট। আমি তোমাকে ফেলে দেব, আমি তোমাকে দেব না, এটাও খারাপ। আমি তোমাকে দেব না। আমার প্রশ্নটা খুব পরিষ্কার, সেটা হচ্ছে কথায় কথায় কেন্দ্রীয় বঞ্চনা। অনেকে বলছেন যে পরিবর্তন হয়েছে পশ্চিমবঙ্গে, কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ পরিত্রাণ পাননি। দশকের পর দশক বামপন্থীরা কেন্দ্রীয় বঞ্চনা বলেছেন, এখন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন। আমার তুমি বলো যে এখন লাইসেন্স রাজ নেই, মাসুল সমীকরণ নেই, FRBM অ্যাক্ট পাস হয়ে গেছে, মানে আমি বলছি আর এখন কেন্দ্রীয় বঞ্চনা বলে স্লোগান তুলে গলা ফাটানো কোনো মানুষের কাছে মানে এটা বিশ্বাসযোগ্য হতে হবে না। সেই কথাটাই তো প্রধানমন্ত্রীকে বলা যেত। এইটা পশ্চিমবঙ্গের রাজনীতির ক্ষেত্রে অনেকটাই এখন প্রশ্নচিহ্নর মুখে পড়ে গেছে। এবং আমাদের চন্দ্রবিন্দু বলে যে ব্যান্ড, তারা কয়েক বছর আগে একটা গান লিখেছিল, আমি আমার মন ছোট্ট সংগঠন। তার মাঝে গানটার মধ্যে ছিল যে আমরা কেন্দ্র রাজ্য বন্টন খুব সানাই,
হ্যাঁ, এই যে আমরা কেন্দ্র রাজ্য বন্টনের উপর শান দিয়ে দিয়েছি, কিন্তু নিজেরা কিছু করব না, নিজেরা কোনো গঠনমূলক কোনো কাজ করব না, আর সমস্ত দোষ কেন্দ্রের, এই ব্যাপারটাও আমার মনে হয় একটু মানে সেটা একটা ক্ষুদ্র সংকীর্ণ রাজনীতিরই পরিচয়। যেটা হওয়া উচিত, যেটা আমজাদও আগে বলছিলেন, যেটা ডায়ালগ হওয়া উচিত বিটুইন দ্য সেন্টার অ্যান্ড দ্য স্টেটস, সেই ডায়ালগটা নেই, সেই কথাবার্তার আলাপচারিতার সেই জায়গাটুকু নেই। সেই জায়গায় কিন্তু গণতন্ত্র একটা সমস্যা হয়ে যাচ্ছে। আর আজকের দিনে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমার আরেকটু অবাক লাগছে যে তৃণমূল নেত্রী যদি আমি 16 বছর আগে যদি চলে যান, 98 সাল 99 সালের লোকসভা বিজেপির সঙ্গে এই রাজ্যে লড়েছেন, 2004 সালের লোকসভা বিজেপির সঙ্গে এই রাজ্যে লড়েছেন, 2006 সালের বিধানসভা এই রাজ্যে বিজেপির সঙ্গে লড়েছেন, 99 সালে অশোকনগরে আপনার বিধানসভা বাই ইলেকশনে বিজেপিকে সাপোর্ট করে বিজেপির প্রথম তখন এমএলএ জিতেছিলেন। তো এই এত কিছু, ফুলের কথাটা আপনারা বললেনই, 2002 সালে মোদিকে ফুল পাঠিয়েছেন। তো এত কিছু করার পরে তারপরে এখন আপনি রাজনাথ সিং এবং অরুণ জেটলির সঙ্গে সাক্ষাৎকার করছেন, সৌজন্যতা ওখানে দেখাবেন, তারপর বাইরে এসে আবার চিৎকার চেঁচামেচি করবেন। মানে এইটাও তো একটা কথা না কোটা দ্বিচারিতা। এবার তাহলে এই দ্বিচারিতাগুলো কেন উঠে আসছে? সেটা যে তৃণমূলের নিজের মধ্যে একটা কনফিউশন চলছে। এই কনফিউশনটা কি? যে আমরা কি একেবারে বিজেপির বিরোধিতা করে, চরম আগ্রাসী বিরোধিতা করে বিজেপি বিরোধী ভোটকে একজোট করব, আমি 40% কোনো যেন তেন প্রকারের ভোট পেয়ে গেলে আমি এখানে সুইপ করে যাবো, বিজেপি যদি 30% ভোট পায়, বামেরাও 30% ভোট পেয়েছিল, কিছু যায় আসে না। ফলে এই যে কৌশলগত রাজনীতি, শুধুই কৌশল, অন্য কোনো স্ট্র্যাটেজিক কোনো ভিশন নেই, লং টার্ম রাজ্যের কি উন্নয়ন হবে সেই নিয়ে ডায়লগ কি দরকার, সেই ধরনের কোনো চিন্তা ভাবনা নেই, এবং সেটা কিন্তু খুব মুশকিল হয়ে যায় পশ্চিমবঙ্গের রাজনীতি। তার জাঁতাকলে পিষে কিন্তু মুশকিল হয়ে যাবে পশ্চিমবঙ্গের। একেবারে তুমি যে কথাটা বললে, আমি জাস্ট জয়প্রকাশ সেই শেষ বাক্যটা তুলে নেব যে সৌজন্যের উদাহরণ কিন্তু দূরবীন দিয়ে খুঁজতে হয় আজকের পশ্চিমবঙ্গে, কিন্তু অসৌজন্যের উদাহরণ গত কয়েক বছর ধরে ভুরি ভুরি। দেখুন, রাজনৈতিক মতবিরোধ থাকতেই পারে, কিন্তু সৌজন্যের ক্ষেত্রে তা কখনোই বাধা হয়ে দাঁড়াতে পারে না, এমনটা মনে করেন বহু রাজনীতিবিদই। কিন্তু বিরোধীদের দাবি সবসময় সবকিছু নিয়ে রাজনীতি করতে গিয়ে সেই সৌজন্যের দিকটি বহু ক্ষেত্রে ভুলে যান মমতা বন্দ্যোপাধ্যায়, সাম্প্রতিককালে যার উদাহরণ মিলেছে নেতাজি ইন্ডোরের সভায়। আমি নেহেরুজির প্রোগ্রামে অ্যাটেন্ড করতে গিয়েছিলাম, তাই আরো বেশি করে বাস দিয়ে টুম্পাইকে গ্রেফতার করতে হবে, একে গ্রেফতার করতে হবে, ওকে গ্রেফতার করতে হবে। একটা বিজেপি, একটা সিপিএম, একটা কংগ্রেস খায় না মাথায় দেয়, খায় না মাথায় দেয়। কত বড় ক্ষমতা! টেলিভিশনে বসে বাইরে থেকে এসছে একজন, সেটা নামই জানবে তার, সরি আমি ক্ষমা চাইছি, নামই জানে না কেউ। আই উইথড্র মাই ওয়ার্ড। লোকসভা নির্বাচনের প্রচারের সময় বিজেপির ঘোষিত প্রধানমন্ত্রী পদপ্রার্থী হওয়া সত্ত্বেও নাম না করে নরেন্দ্র মোদীকে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় আক্রমণ করেছিলেন তা নিয়েও প্রশ্ন উঠেছিল। আজ কংগ্রেসের জায়গায় যদি আমি থাকতাম, হ্যাঁ, কোমরের দড়ি বেঁধে জেলে ঢোকাতাম। এত বড় সাহস কে দিল? এই কথা অন্য কোন রাজ্যে বললে কানে চাপাটি দিয়ে বের করে দিত। আমরা সৌজন্যতা মানি বলে, ভদ্রতা মানি বলে আমরা এগুলো করি না। মনমোহন সিংহের কথা বলার ধরন নকল করে দেখানোর মমতার চেষ্টা রাজনৈতিক মহলে সমালোচনার ঝড় তুলেছিল। Never tried. He said, we have, just quietly, goody. Yes, we had the problem. So let us discuss sometime, like this. নাম না করে রাহুল গান্ধীকেও একসময় আক্রমণ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। জানি না টাকা কোন খাতে কিভাবে আসে, কিভাবে খরচ হয়, কিভাবে ফিরে যায়, কিভাবে কেটে নেয়। লাট সাহেবের জমিদারদের সব ঘরের ছেলে মেয়েরা, যারা গরিবী বলে কিছু জানে না, 66 বছর ক্ষমতায় থেকে নির্বাচনের সময় খাদ্য সংকট মিটে গেল। যদিও এসবের পরও তৃণমূলের অবশ্য দাবি মমতা বন্দ্যোপাধ্যায় সৌজন্য জানেন। এবিপি আনন্দ। আমি একটা কথা বলি, আপনি বলেছেন এই যে ঘটনা, এটা কিন্তু দেখাতে হবে বাংলার উন্নয়নকে জলাঞ্জলি দিয়েছেন মমতা দেবী নিজের রাজনীতি করতে গিয়ে। শুধু তাই নয়, আজকে তো ব্যাংকরাপ্ট, বাংলা হচ্ছে ব্যাংকরাপ্ট, কিন্তু বাংলার সংস্কৃতিকেও জলাঞ্জলি দিয়েছেন। এবং লোকেরা, সাধারণ লোক এখন লজ্জা পাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সেন্টার কিন্তু এক্সপ্লয়েট করতে পারে। ফিনান্স কমিশন, প্ল্যানিং কমিশন একটা ডিসক্রিশনারি পাওয়ার। সরকার যদি সেন্টার মনে করে এই প্রত্যেকটা রাজ্য সরকার এক্সপ্লয়েট করতে পারে। সুতরাং সেন্টার নিশ্চয়ই না, একটা সিস্টেম আছে। আমার সময় একেবারে শেষ। এই পর্বের বক্তারা কি বললেন এক নজরে।
একটা ছোট্ট বিরতির সময় হয়ে গেছে। বিরতির পর আসবো এসএফআইওর এক্সক্লুসিভ রিপোর্ট নিয়ে। 500 পাতার সেই রিপোর্ট আপনাদের বলেছিলাম যে বহু অজানা তথ্য আছে, যার মধ্যে আপনাদের দেখাবো ছোট্ট একটা বিরতির পর। Kalyani's Nature Pure presents ঘন্টা খানেক সঙ্গে সুমন, powered by high-tech smartphones, শুধুমাত্র এবিপি আনন্দে। Kalyani's Nature Pure presents ঘন্টা খানেক সঙ্গে সুমন, powered by high-tech smartphones, শুধুমাত্র এবিপি আনন্দে। ইডি এবং সিবিআই তদন্তের মূল ভিত্তি, প্রাথমিক ভিত্তি হচ্ছে এই এসএফআইও রিপোর্ট। 500 পাতার এই রিপোর্ট। আগের অনুষ্ঠানেই বলেছিলাম যে অনেক কিছু আছে একেবারে থিওরিটিক্যালি তৈরি, যে কিভাবে এই প্রতারণা চক্র তার জাল বিছিয়েছে। যেমন আজকে আপনাদের দেখাবো যে প্রতারণার ব্যবসা যখন একেবারে তুঙ্গে, প্রতিদিন লক্ষ লক্ষ টাকা সুদীপ্ত সেনের ঘরে ঢুকছে, তখন সুদীপ্ত সেন নিয়ম করে বিপুল অঙ্কের টাকা কোনো পাকা খাতায় এন্ট্রি না করে নিজের কাছে রাখতেন। এখানেই এসএফআইও রিপোর্টে প্রশ্ন তোলা হয়েছে কি জন্য, কাদের কাছে যেত সেই টাকা, তবে কি প্রভাবশালীদের কাছে কোনো এন্ট্রি ছাড়াই সেই টাকা পৌঁছে যেত? কালো টাকা, সেই নিয়েই আমাদের আজকের এই বিতর্ক, আজকের বিষয়। এসএফআইওর এক্সক্লুসিভ রিপোর্ট, প্রভাবশালীদের পকেট ভরতে নগদ দিতেন সুদীপ্ত। একদিকে রয়েছেন বিজেপি নেতা তথাগত রায়, আছেন ফরওয়ার্ড ব্লক নেতা উদয়ন গুহ, অন্যদিকে আছেন কংগ্রেস নেতা সুখবিলাস বর্মা এবং শিক্ষক বিজন সরকার। শুরুতেই দেখাবো এসএফআইও যে রিপোর্টের যে অংশের কথা আমরা বলছি, কি আছে সেই রিপোর্টের ওই অংশে। প্রতি রাতে কেন নগদ টাকা আসতো সুদীপ্ত সেনের কেবিনে? কাদের জন্য তৈরি হতো টাকা ভর্তি প্যাকেট? কেন সেই লেনদেনের তথ্য তোলা হতো না প্রতিদিনের আয় ব্যয়ের হিসেবে? এমনই অসংখ্য প্রশ্নের জন্ম দিল সিরিয়াস ফ্রড ইনভেস্টিগেশন অফিস বা এসএফআইও রিপোর্ট। শুরু থেকেই সুদীপ্ত সেন অভিযোগ করে আসছেন তাকে হুমকি দিয়ে এবং ব্ল্যাকমেল করে মোটা অঙ্কের টাকা আদায় করতেন কয়েকজন প্রভাবশালী। এই প্রসঙ্গেই উল্লেখ করা যায় এসএফআইও রিপোর্টে একটি চাঞ্চল্যকর খোলসা। রিপোর্টের 374 পাতায় বলা হয়েছে, সারদার এক আধিকারিক দাবি করেছেন প্রতি রাতে সংস্থার বিভিন্ন শাখা অফিস থেকে নগদ টাকা আসত সদর দপ্তরে, তা পাঠানো হতো সুদীপ্ত সেনের কেবিনে। এসএফআইওর বক্তব্য, সারদার ওই আধিকারিক এও জানিয়েছেন সুদীপ্ত সেনের স্পষ্ট নির্দেশ ছিল এই নগদ টাকার হিসেব যেন কোনোভাবেই ট্যালি সফটওয়্যার কিংবা সংস্থার আয় ব্যয়ের হিসেবে তোলা না হয়। কিন্তু তাহলে এই নগদ টাকা যেত কোথায়? এসএফআইও রিপোর্টের 83 পাতায় বলা হয়েছে, দেবযানী মুখোপাধ্যায়ের তত্ত্বাবধানে নগদ টাকা আলাদা আলাদা প্যাকেটে ভাগ করা হতো। বলা হতো এটা প্রশাসনিক খরচ। বড় অঙ্কের এই টাকা নিয়মিতভাবে আলাদা করে রাখা হলেও অ্যাকাউন্টে তা নথিবদ্ধ করা হতো না। রাতের অন্ধকারে মিডল্যান্ড পার্কে আসা এই টাকা কি কাজে সুদীপ্ত সেন ব্যবহার করতেন? প্রভাবশালীদের খুশি করতে? প্রশ্ন বিভিন্ন মহলে। বিজেন্দ্র সিংহ, এবিপি আনন্দ, নয়াদিল্লি। এ যেন ম্যাজিক। এর পাশেই রাখা যায় আরেকটি অংশ এই রিপোর্টে আছে, যা রজত মজুমদার যে জাদুতে রাতারাতি তার বেতন হতে পারে 7 লক্ষ টাকা। দেখুন, লাস ভেগাসের বঙ্গ সম্মেলনের স্পন্সর ছিল সারদা গোষ্ঠী। বিশ্ব বঙ্গ সম্মেলনের আয়োজক কমিটির চেয়ারম্যান রজত মজুমদার। বঙ্গ সম্মেলনের সাফল্য কামনা করে চিঠি মমতার। সারদাকাণ্ডে ইতিমধ্যে গ্রেফতার হয়েছেন তৃণমূল নেতা তথা প্রাক্তন পুলিশকর্তা রজত মজুমদার। কেন সুদীপ্ত সেন তাকে মাসে 7 লক্ষ টাকা বেতন দিতেন, তার কোনো উত্তর এই তৃণমূল নেতা দিতে পারেননি বলে স্পষ্ট উল্লেখ করা হয়েছে এসএফআইও রিপোর্টে। আর এই প্রেক্ষাপটেই আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত এই খবর ঘিরে রাজনৈতিক মহলে জোর জল্পনা। কোম্পানি বিষয়ক মন্ত্রকের অন্তর্গত সংস্থা এসএফআইও তার রিপোর্টে দাবি করেছে সারদার ব্যবসা প্রসারের ক্ষেত্র খুঁজতে রজত মজুমদার লাস ভেগাসে অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী সারদাকাণ্ডের তদন্তে সিবিআই জানতে পেরেছে লাস ভেগাসে আয়োজিত এই বঙ্গ সম্মেলনের সাফল্য কামনা করে রজত মজুমদারকে শুভেচ্ছাপত্র দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতায় বিশ্ব বঙ্গ সম্মেলনের লঞ্চিং অনুষ্ঠানে রজত মজুমদারের পাশেই দেখা গিয়েছিল মুকুল রায়কে। মমতার শুভেচ্ছাপত্র এবং রজতের পাশে মুকুলের উপস্থিতি, এই দুটি বিষয়কে পাশাপাশি রাখলেই বোঝা যায় কেন রজত মজুমদারকে মাসিক 7 লক্ষ টাকা বেতন দিতেন সুদীপ্ত সেন, কটাক্ষ করে বলছেন বিরোধীরা। এদিকে প্রাক্তন পুলিশ কর্তাদের মধ্যে শুধু রজত মজুমদারের সঙ্গেই নয়, আরও কয়েকজনের সঙ্গেও পরিচয় ছিল বলে দাবি করেছেন সুদীপ্ত সেন। এসএফআইও তার রিপোর্টে বলেছে, মনোরঞ্জনা সিংহকে পাঠানো ইমেলে সুদীপ্ত সেন নিজেই দাবি করেন যে প্রয়োজনে কিছু প্রাক্তন পুলিশ কর্তাও সারদা সম্পর্কে তাকে অবহিত করতে পারেন। এসএফআইও রিপোর্ট অনুযায়ী সুদীপ্ত সেন যে তালিকা দেন তার প্রথমেই নাম ছিল রজত মজুমদারের। এছাড়াও নাম রয়েছে প্রাক্তন আইজি দেবেন্দ্রনাথ বিশ্বাস, প্রাক্তন ডিএসপি সিআইডি
দেবনারায়ণ বসু, প্রাক্তন ওসি সিআইডি মধুসূদন দাস, কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের প্রাক্তন ওসি দুলাল চন্দ্র দে এবং গোয়েন্দা বিভাগেরই প্রাক্তন ডেপুটি কমিশনার প্রণব কুমার বর্ধনের। সব মিলিয়ে এসএফআইও রিপোর্ট ঘিরেও ক্রমেই দানা বাঁধছে সারদা রহস্য। এবিপি আনন্দ। তথাগতদা, কোন ধরনের পরামর্শ দিলে মাসে 7 লক্ষ বেতন পাওয়া যায়? শুধু তাই নয়, কখনো বলছেন পরামর্শদাতা, কখনো বলছেন স্ট্র্যাটেজিস্ট ছিলেন, অথচ ব্যবসার বিষয়ে জানেন না। বিশ্ব বঙ্গ সম্মেলন, সেখানে শুভেচ্ছা বার্তা যাচ্ছে মুখ্যমন্ত্রীর কাছ থেকে। মানে এই রকম প্রভাবশালীকে কি কারণে সুদীপ্ত সেন পুষতেন? কারণটা রজত মজুমদারকে আমি অনেকদিন চিনি, ইনফ্যাক্ট ছোটবেলা থেকে চিনি। আচ্ছা, কিন্তু তার পেশাগত দক্ষতা তো একটা কাজই, সেটা হলো পুলিশের কাজ। এবং পুলিশের কাজের পেশাগত দক্ষতা বেসরকারি ক্ষেত্রে লাগে একটা কাজই, সেটা হলো সিকিউরিটি। তো সিকিউরিটি অফিসারকে তো কেউ মাসে 7 লক্ষ টাকা বেতন দেয় না, আজ পর্যন্ত এরকম কোনো সিকিউরিটি অফিসার কোনো সংস্থায় দেখা যায়নি। তাহলে প্রশ্ন হচ্ছে 7 লক্ষ টাকা বেতন কেন দিতেন সুদীপ্ত সেন? তার কারণ সুদীপ্ত সেন তো ব্যবসা করেন, শুধু শুধু তো মুখ দেখে বেতন দেবেন না। তার পরিবর্তে কি পেতেন? তার পরিবর্তে রজত মজুমদার কি দিতেন? এবং তার পরিবর্তে যেটা আমরা আন্দাজ করতে পারি, তথ্য তো পুলিশের কাছে বা সিবিআই এর কাছে, কিন্তু আমরা যেটা আন্দাজ করতে পারি সেটা হচ্ছে রজত মজুমদার 1 নম্বর হচ্ছে বর্তমানে ক্ষমতায় অধিষ্ঠিত দলের সঙ্গে প্রয়োজনীয় যোগাযোগ করিয়ে দিতেন এবং তাদের কাছ থেকে সুবিধা পাইয়ে দিতেন। দ্বিতীয় হচ্ছে নানা রকম ফাঁক ফোঁকর দেখিয়ে এই যে টাকাটার কথা একটুখানি আগে আমরা শুনলাম, এসএফআইও রিপোর্টে আছে, সেই টাকাটা কি করে চাপা যায়, সেটাকে কি করে সাইফন করা যায়, সেটাকে কিভাবে লোকচক্ষুর আড়ালে রাখা যায় বা অডিটরদের চক্ষুর আড়ালে রাখা যায়, এই সমস্ত তথ্য দিতেন। এছাড়া রজত মজুমদারকে এই পরিমাণ টাকা দেওয়ার কোনো কারণ নেই। কালিয়ানিজ নেচার পিওর প্রেজেন্টস ঘণ্টাখানেক সঙ্গে সুমন, পাওয়ার বাই হাইটেক স্মার্টফোনস, শুধুমাত্র এবিপি আনন্দে। কালিয়ানিজ নেচার পিওর প্রেজেন্টস ঘণ্টাখানেক সঙ্গে সুমন, পাওয়ার বাই হাইটেক স্মার্টফোনস, শুধুমাত্র এবিপি আনন্দে। এটা নতুন কিছু নয়, কারণ আমরা আগাগোড়াই এই সংস্থা সারদার আচরণে এই জিনিস দেখতে পাচ্ছি। কুণাল ঘোষ কেন 16 লক্ষ টাকা পেতেন? কুণাল ঘোষ একজন সাধারণ রিপোর্টার, অসাধারণ কিছু নন। একটা রিপোর্টার কত মাইনে পেতে পারে? খুব বেশি হলে 1 লক্ষ টাকা পেতে পারে, খুব বেশি হলে। বড় বড় রিপোর্টার ইন্দর মালহোত্রা হয়তো ওরকম পান। কুণাল ঘোষ কি সেই মাপের রিপোর্টার? কেন 16 লক্ষ টাকা পেতেন? আমি শুধু যোগ করে দিই, এই রিপোর্টেই আছে যে কোটি কোটি টাকা লোকসান হলেও হাতে মিডিয়া রাখতে হবে, মিডিয়ার মালিক হতে হবে। তার কারণ এইটা হলেই একমাত্র রাজনীতিবিদরা হাতে থাকবেন। হ্যাঁ, সেটা ঠিক। এই খেসারতটা মেনেই নিয়েছেন সুদীপ্ত সেন, এই রিপোর্টেও তার উল্লেখ আছে। না, সেটা তো ঠিক, কিন্তু মিডিয়ার গ্রহণযোগ্যতাও দেখতে হবে। সুদীপ্ত সেনের মিডিয়ার গ্রহণযোগ্যতা কতটা ছিল? এখন একটা বাজারে কাগজ চলছে, সেটাতে একটা অশ্লীল চিঠি বেরিয়েছে, তাতে তার গ্রহণযোগ্যতা কতটা আছে সেটাও বিবেচনা করতে হবে। ঠিকই, কিন্তু আমি বলছি যে সেই কাগজে ধরুন আপনার টাউন হলে উদ্বোধন হচ্ছে সুদীপ্ত সেনের নতুন কাগজে, সারদার নতুন কাগজ কে করছেন? রাজ্যের মুখ্যমন্ত্রী। ডেলোর মিটিংয়ে মালিকের সঙ্গে মিটিং করছেন, কে করছেন? মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রী হিসেবে আপনাকে প্রজেক্ট করা হবে, আমার কাগজ আমার মিডিয়া হেল্প করবে, এই প্রতিশ্রুতি সুদীপ্ত সেন দিচ্ছেন। কাকে দিচ্ছেন? জনপ্রিয় নেত্রীকে। তো আমি বলছি যে এই সবগুলোই তো একটা বিশেষ ফোকাস, একটা বিশেষ অভিমুখের দিকে যাচ্ছে। না না, অবশ্যই তো অভিমুখের দিকে যাচ্ছে। তাছাড়া 7 লক্ষ টাকার অঙ্কটা তো কম নয়। অতএব যে অভিমুখের দিকে যাচ্ছে সেটা একটা খুব বড় রকম ব্যাপার। যে বড় রকম ব্যাপারের জন্য সেটা রজত মজুমদার করে দেবেন, সেটার জন্য এই ধরনের টাকা তাকে দেয়া হতো। করতে পারেননি। মমতা দিল্লিতে গিয়ে 10,000 খালি চেয়ারের উদ্দেশ্যে ওজস্বিনী বক্তৃতা করে এসছেন, এগুলো আমরা জানি। কিন্তু রজত মজুমদারের উদ্দেশ্য ছিল সেটা করা, বা রজত মজুমদারের উদ্দেশ্য ছিল এখানে নিরন্তর বলে বেড়ানো যে মোদি 220টার বেশি আসন পাবেন না, তৃণমূল নির্ণায়ক শক্তি হবে, তৃণমূল তৃতীয় শক্তি হবে। এগুলো সবই ফেল মেরে গেছে আমরা জানি, যে কারণে 34টা এমপি পাওয়া সত্ত্বেও মমতা গোঁজ হয়ে বসে 3 দিন বসেছিলেন,
কোনো একটা বিবৃতি পর্যন্ত দেননি 34টাই আমি সুকবিলাসদার এইসবের জন্যই এই পরিমাণ মাইনে। সুকবিলাসদা এই পয়েন্টেই আপনার কাছে যাব যে এই রাজনীতিবিদরা হাতে থাকবেন কিভাবে, লোকসান হোক, কোটি কোটি টাকা লোকসান হোক, কিন্তু হাতে মিডিয়া চাই না। কারণ তো এতদিন ধরে এটা আলোচনা হচ্ছে, আর আপনারা সমস্ত কাগজ, সমস্ত মিডিয়ার সমস্ত মানে আপনার এই ইলেকট্রনিক মিডিয়া, খবরের কাগজ, সব জায়গায় এই বিষয়গুলো বারবার আলোচিত হয়েছে। কেননা রাজনৈতিক, বিশেষ করে রাজনৈতিক ব্যক্তিত্ব যারা সরকারে আছেন, তারা চেয়েছেন যে এই মিডিয়াকে কাজে লাগিয়ে তাদের মতো করে প্রচার যন্ত্রটাকে পরিচালনা করা, এবং সেখানে রজত মজুমদারের মতো লোক, কুণাল ঘোষের মতো লোক, তাদেরকে তারা নিয়েছেন, এবং সুদীপ্ত সেনের মতো ব্যক্তিত্বকে তারা বেশ মানে যেখানে হলে ফাঁদে ফেলেছেন। সুদীপ্ত সেনও দেখেছে যে ওই যে বারবার করে বিভিন্ন সময় মুখ্যমন্ত্রী এবং অন্যান্য নেতা, সে মুকুল রায়, মদনবাবু, সবাইকে সান্নিধ্য দেখিয়ে মানুষের মনে বিশ্বাস অর্জন করা যে সারদা, রোজভ্যালি, এরকম সবাই যে তাদেরকে হেল্প করো, মানুষের কাছে এই বার্তাটা পৌঁছে গেছে, তাদেরকে হেল্প করো, হেল্প করলে তারা যে ভালো কাজ করছে ইত্যাদি ব্যাপার। আর মুখ্যমন্ত্রী যখন বার্তাটা দিচ্ছেন, যখন এই ব্যক্তিত্বগুলো বার্তা দিচ্ছেন, তাকে কাজে লাগিয়েছেন সুদীপ্তকে কাজে লাগিয়েছেন এরা কাজে লাগিয়েছেন, পরস্পরের ভূমিকা একেবারে পরিপূরক। শুধু তাই না, আপনি একটা কথা এর আগে যেটা বলছিলেন, যে প্রথম যেটা বললেন যে ওই টাকা উনি যে রাখতেন একেবারে ক্যাশ, একদম, হ্যাঁ, এই নিয়ে তো বারবার করে ও ড্রাইভারই বলেছে যে মদনবাবু রেগুলার যেতেন ক্যাশ আনতে, আর এই টাকাগুলোর একটা বড় অংশ চলে যেত মুকুল রায়ের কাছে। আর এই তথ্য রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলতে পারবেন না যে সবাই সূত্র ধরে দিচ্ছে, একেবারে সরকারি এসএফআইও রিপোর্ট যেটা জমা পড়েছে। আমি দ্রুত একবার দেখাবো যে কিভাবে এই রিপোর্টে রয়েছে যে সুদীপ্ত সেন রাজনৈতিক উদ্দেশ্যে, রাজনীতিবিদদের হাতের মুঠোয় রাখার উদ্দেশ্যে কোটি কোটি টাকার লোকসানেও মিডিয়া চালাতেন। রাতারাতি একাধিক সংবাদপত্র ও নিউজ চ্যানেল কিনে নেওয়া, সরকারের বিতর্কিত নির্দেশিকা অনুসারে সরকারি গ্রন্থাগারে তার গোষ্ঠীর সংবাদপত্রের ঠাঁই, সুদীপ্ত সেনের সংবাদ মাধ্যমের ব্যবসায় নামার কারণ ঘিরে বারবারই প্রশ্ন তুলেছে বিরোধীরা। অভিযোগ করেছে সারদা গোষ্ঠীর সংবাদপত্র এবং নিউজ চ্যানেলগুলি সরকারের মুখপত্রের কাজ করেছে, তার বিনিময়ে সরকারের আনুকূল্য লাভ করেছে। এই প্রেক্ষাপটেই চাঞ্চল্যকর তথ্য সিরিয়াস ফ্রড ইনভেস্টিগেশন অফিস বা এসএফআইও রিপোর্টের ৩৫৭ পাতায় বলা হয়েছে, সুদীপ্ত সেনের মিডিয়ায় লগ্নির একমাত্র যুক্তিগ্রাহ্য কারণ হতে পারে তার এবং তার সংস্থার বিরুদ্ধে চলা নেতিবাচক খবরকে নিয়ন্ত্রণ করা, পাশাপাশি মিডিয়াকে ব্যবহার করে আমানতকারীদের আস্থা অর্জন করা। এসএফআইও রিপোর্টেরই ৩৫০ পাতায় বলা হয়েছে, আমানতকারীদের থেকে তোলা টাকা খরচ করা হতো লোকসানে চলা সংবাদ মাধ্যম কেনা এবং রাজনৈতিক পৃষ্ঠপোষকদের পাশে পেতে। সেই টাকার একটা অংশ সরানোও হয়েছে। বিরোধীদের দাবি, এ থেকেই স্পষ্ট নিজের প্রতারণার ব্যবসাকে আড়াল করতেই মিডিয়া ব্যবসাকে ঢাল হিসেবে ব্যবহার করতেন সুদীপ্ত সেন। সেজন্যই পরিকল্পিতভাবে নিজের সংবাদপত্র ও চ্যানেলে শাসক দলের গুণগান করতেন এবং মিডিয়ার নানা পদে শাসক দলের সঙ্গে যুক্তদের বসাতেন। সারদা কেলেঙ্কারি নিয়ে এসএফআইও রিপোর্টের ৩১৬ পাতায় উল্লেখ করা হয়েছে, একটি ইমেলে মনোরঞ্জনা সিংহ লিখেছেন, গুয়াহাটিতে আমার অফিসে এসে সুদীপ্ত সেন দাবি করেছিলেন ভোটের খরচ জোগানোর জন্য তাকে চাপ দেওয়া হচ্ছে, রাজ্য পুলিশ যাতে তাকে গ্রেফতার না করে সেই আশঙ্কাতেই বাধ্য হয়ে টাকা দিতে হচ্ছে তাকে। বিরোধীদের বক্তব্য, মনোরঞ্জনা সিংহর এই দাবি যদি অসম প্রসঙ্গে হয়ও, তাহলেও একটা বিষয় পরিষ্কার, রাজনৈতিক আনুকূল্য লাভের জন্য সুদীপ্ত সেন দু হাতে টাকা ঢালতেন, সে তার ওপর চাপ দেওয়া হোক কিংবা তিনি নিজে থেকেই ব্যবসার স্বার্থে রাজনৈতিক পৃষ্ঠপোষকতা পেতে। বিজেন্দ্র সিংহ, এবিপি আনন্দ। উদয়নবাবু, রাজনীতিবিদরা একটা চ্যানেল, কয়েকটা পত্রিকা, সংবাদপত্র, এইগুলো দিয়ে এই গোটা রাজনৈতিক জগৎটা, অন্তত বঙ্গ রাজনীতি নিয়ন্ত্রণ করা এত সহজ? তাই তো করতেন। মানে সুদীপ্ত সেন কিভাবে কি করেছেন আমি তার মধ্যে আসছি পরের কথা। আমি শুধু আগে একটা কথা বলি যে তথাগত দা এবং সুখবিলাস বাবু, ওনারা তথাগত দা পরিষ্কারভাবে বললেন, সুখবিলাস বাবু ইঙ্গিত দিলেন যে এই রজত মজুমদারদের মতন লোকদের সুদীপ্ত সেন ইউজ করেছে মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছানোর জন্য। আমার এইটা বিশ্বাস হয় না। আমার এই কারণে বিশ্বাস হয় না, কারণ কোনো ব্যক্তি যদি মন্দিরে ঢুকে দেব বা দেবীর সাথে সরাসরি কথা বলতে পারেন, তার পুরোহিতের দরকার হয় না। সুদীপ্ত সেন সরাসরি মন্দিরে ঢুকে দেবদেবীদের সাথে কথা বলতেন, তার
রজত মজুমদারদের মতন পুরোহিতের দরকার নেই দেবদেবীদের সাথে ডাইরেক্ট ইন্টারাকশন করবার জন্য। শুধু রজত মজুমদার কেন, একটার পর একটা ঘটনা, এই যে কাগজের উদ্বোধন করছেন তার আর ভায়া মিডিয়া যাওয়ার দরকার কি আছে? একটার পর একটা ঘটনা আমরা শুনেছি, আমাদের তো জানার কথা না যে 2012 সালে ডেলো পাহাড়ে, তুমি যে বলছিলে ডেলো পাহাড়, সেই ডেলো পাহাড়ে একটা মিটিং হয়েছিল, সেখানে এরকম দুটো চিটফান্ড তার মালিকেরা বসেছিলেন যে 2014 লোকসভা নির্বাচনের টাকা ব্যয় করতে হবে, শুধু মুখ্যমন্ত্রিত্বের মধ্যে আবদ্ধ থাকলে হবে না, প্রধানমন্ত্রী করতে হবে। এগুলো তো অ্যাম্বুলেন্স উদ্বোধন, হ্যাঁ এগুলো হয়েছে, এই তো বলছি, সেই জন্য বলছি দেবদেবীদের সাথে ডাইরেক্ট কথা বলা। ধরো বর্ধমানের একজন আইনজীবী, কেউ তাকে চিনত না, তৃণমূল ছাত্র পরিষদের নেতৃত্বে ছিলেন, একজন মন্ত্রী সেখান থেকে তুলে নিয়ে এসে সরাসরি সুদীপ্ত সেনের হাতে দিয়ে বললেন যে কালকের থেকে এখানে বসবে, তোমাদের এখানে ল অফিসার বা ওই জাতীয় কিছু হবে, হাজার হাজার লক্ষ লক্ষ টাকা তার মাইনে হলো, তার দারুণ ফ্ল্যাট হলো, তার গাড়ি হলো। কিভাবে এই টাকাগুলো কাদের টাকা? এগুলো তো সুদীপ্ত সেনের পৈতৃক সম্পত্তি নয়, এই টাকাগুলো হচ্ছে আমানতকারীদের টাকা। এই আমানতকারীদের টাকা এসএফআইও কি বলেছে যে 70% টাকা হচ্ছে ইয়েতে যেত, কি বলে তহবিলে যেত, বাকি 30%। আমি বলছি আমি বলে না, তাহলে ওকে পুষতো কেন? না এই তো পুষতো কেন, পোষার কারণ হচ্ছে যে বললাম যে দেবদেবীদের জন্য দেবদেবীরাই এদের ধরিয়ে দিয়ে বলতো একে বলির পাঠা, আমি তোমাকে পৌঁছে দিলাম, একে তুমি কাজে লাগাও, কিন্তু সরাসরি যোগাযোগটা আমার সাথে থাকবে। তার জন্য ওর দরকার ছিল না, ওই যে বর্ধমান থেকে যাকে তুলে নিয়ে আসা হয়েছিল তার আগেই তো যে তুলে নিয়ে এসেছিল সে তো বিন্দু বিন্দুর থেকে সিন্ধু আগেই করে দিয়েছে, ওই আইনজীবীকে না আনলে পরেও ওটা হয়ে যেত। তা কাজেই এই ঘটনাগুলো সুদীপ্ত সেন মানুষ ঠকিয়েছে, আর এই নেতারা এই নেত্রীরা সুদীপ্ত সেনকে ঠকিয়ে টাকা করেছে। মাঝখানে রজত মজুমদাররা ওই যে থালার পাশে প্লেটের পাশে কিছু পড়ে থাকলে যেমন খুঁটে খুঁটে কেউ খায়, তারা সেরকম খেয়েছে। শুধু রজত মজুমদার কেন বললে হবে, 7 লক্ষ টাকা আমার মনে হয় মিনিমাম পে স্কেল ছিল ওই ইয়েতে, কি বলে সারদা কোম্পানি। একজন প্রাক্তন অভিনেত্রী পরিচালিকা, তিনিও তো শুনেছি 7 লাখ 8 লাখ টাকা নিজেই স্বীকার করেছেন যে আমি 7 লাখ টাকা পেতাম, চেকে পেতেন, যাই হোক ভালো, কিন্তু পেতেন। তো এই যে টাকাগুলো, এগুলোকে মানে একেবারে যেমন টাকার রহস্যের কথা বলছেন, আমি বিজনের কাছে একটু সামান্য একটা অন্য বিষয় আসবো। বিজন, তুমি আমায় প্লিজ বোঝাও যে এই সাহারার লাল ডায়েরিটা কি? বিশ্বাস করো, শুধু কলকাতায় বসে আমরা নয়, আজকে দিল্লির সাংবাদিক মহল, সাংসদ যারা আছেন প্রত্যেকে খোঁজাখুঁজি করেছেন লাল ডায়েরিটা কোথা থেকে তৃণমূল কংগ্রেস আবিষ্কার করলো। সারদা অস্বস্তি কাটাতে এবার কি হাতিয়ার সাহারার ডায়েরি? কালো ছাতা কালো শাল হাঁড়ির পর সাহারা লেখা লাল ডায়েরি নিয়ে সংসদের বাইরে প্রতিবাদে সরব তৃণমূল সাংসদরা। তৃণমূলের দাবি একটি লাল ডায়েরিতে নাকি মোদী অমিত শাহকে টাকা দেওয়ার কথা উল্লেখ করেছেন সাহারা কর্তা সুব্রত রায়। সোমবার শহীদ মিনারে যুব তৃণমূলের সমাবেশে এ নিয়ে সুর চড়ান পঞ্চায়েত মন্ত্রী সুব্রত রায়। ভারতবর্ষে তিনি একটি লাল বই প্রকাশ করেছিলেন জেলের মধ্যে, সেখানে দুটো নাম বিশেষ করেছিল, এক মহামান্য মোদীজির, আর তার সবচেয়ে বড় চেলা অমিত শাহ। যদিও এই অভিযোগ পঞ্চায়েত মন্ত্রী প্রথম তোলেন রবিবার, তবে তাঁর দাবি যে শোনা কথার ভিত্তিতে সে কথাও উল্লেখ করেন তিনি। সম্প্রতি সাহারা গ্রেপ্তার হয়েছেন সুব্রত রায়, তো সেখানে 130 কোটি টাকা উদ্ধার হয়েছে এবং তার সঙ্গে একটা লাল নোটবুকও পাওয়া গেছে, এবং যেখানে শোনা যাচ্ছে, আমরা শুনেছি, আমি আবার রিপিট করছি, শোনা যাচ্ছে যে মোদিজি এবং অমিত শাহর নাম পর্যন্ত সেই লাল ডায়েরিতে রয়েছে। ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন যদি থেকে থাকে? বিজেপি অবশ্য তৃণমূলের ডায়েরি বিক্ষোভকে গুরুত্ব দিতে নারাজ। If they can go on campaigning, it will boomerang on them. The more they talk on these issues, it will affect them. Their credibility is going down. You bring something which is unauthorized, don't make baseless allegations. Definitely they are frustrated, disturbed, perturbed. That's why they are talking all these things. বিজেপি সাংসদ চন্দন মিত্র কটাক্ষ রবিবার অমিত শাহের সভা দেখে ঘাবড়ে গিয়ে তৃণমূল এসব করছে। इनके 2 MP अभी जेल में हैं और भी जाएंगे, ऐसी खबरें आ रही हैं, तो इसीलिए ये बौखला गए हैं और हर तरह की हरकत कर रहे हैं। रविवार को बीजेपी की जो बहुत ही सफल रैली कलकत्ता में हुई है, इससे ये लोग घबरा गए हैं और तरह तरह के इल्जाम लगा रहे हैं जो कि एकदम बेबुनियाद है।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীও অবশ্য সাফ জানিয়ে দিয়েছেন সাহারার লাল ডায়েরি বলে কিছু নেই। CBI has recovered some red diary in which Mr. Amit Shah and some name called NM is there. These are all false speculations. There's nothing truth in that. প্রসঙ্গত সারদা কাণ্ডের তদন্তে উঠে এসেছিল একটি ডায়েরির কথা। গোয়েন্দা সূত্রে খবর, প্রভাবশালীদের কোন সময় কত টাকা দেওয়া হতো তা লেখা ছিল সেই ডায়েরিতে। যদিও তদন্তে নেমে সেই ডায়েরির হদিশ পায়নি সিবিআই। বিরোধীদের প্রশ্ন, সংসদে সারদা প্রশ্নে জেরবার তৃণমূলকে মরিয়া হয়েই এক ডায়েরি রহস্য চাপা দিতে আরেক লাল ডায়েরিকে হাতিয়ার করছে। বিজেন্দ্র সিংহ, এবিপি আনন্দ, নয়াদিল্লি। আমি সারদার কথাটা একটু বলে নিই। এসএফআইও যে রিপোর্ট প্রকাশ মানে আপনি দেখালেন, এসএফআইও রিপোর্টে কি কোথাও কোন তৃণমূল নেতার নাম আছে? একেবারে নাম তুমি দেখবে, পরিষ্কার নাম দেওয়া আছে। প্রথম দিনই আমরা দেখিয়েছি। আচ্ছা, এতদিন তাহলে কেন্দ্রের না না আমি জাস্ট জিজ্ঞাসা করলাম, আমি দেখিনি, আমি জিজ্ঞাসা করব, কেন্দ্রের কোম্পানি বিষয়ক দপ্তর ইডি এতদিন ধরে কি ঘুমাচ্ছিলেন? না 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 না, তুমি রিপোর্টের বিষয়টা জানো না। এই রিপোর্টটা সিবিআই কে দেয়া হয় তার সুপারিশ অনুযায়ী। তুমি যে বলছো তৃণমূল নেতা নয়, তৃণমূল মন্ত্রীর নামও আছে, যে এই রিপোর্টটা দিয়ে সিবিআই কে বলা হয়েছে ইমিডিয়েটলি জিজ্ঞাসাবাদ করার জন্য। একদম, যাদের নাম আছে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। হ্যাঁ, তাদের প্রতিমন্ত্রীর নাম আছে, সবটাই অপরাধ প্রমাণিত হলে। কিন্তু প্রশ্নটা হলো এই এসএফআইও, ইডি, সেবি, আরবিআই, এই যে কেন্দ্রের কোম্পানি বিষয়ক দপ্তর ইডি, এদের তো দায়িত্ব ছিল যে এই কোম্পানিগুলো কিভাবে চলছে তাদের দেখাশোনা করা। এতদিন তারা দেখলেন না কেন? প্রশ্ন এক, যে এতদিন 2006 থেকে এগুলো চলছে, চিট ফান্ডের রাজ্য সরকারের তারাও চোখ বন্ধ করেছিল। আমি কেন না না আমি বলছি তোমার পেছনে পুলিশ না থাকে তাহলে কি তোমার পকেট মারার অধিকার আছে? একটু বলি, পুলিশ নেই, তুমি পকেট মেরে দিলে। ইডি যদি প্রথম থেকে এই ব্যবস্থাটা করতো, তাদের তো মানে যে ইয়ে নিতে হয়, অনুমতি নিতে হয়, সেই অনুমতিটা বছরে বছরে তাদেরকে ইয়ে করতে হয়। সেটা দেখার সময় তারা দেখলেন না কেন? মহামান্য সুপ্রিম কোর্ট বলে দিয়েছিল যে অন্যান্য চিট ফান্ডের তদন্ত করতে একই সঙ্গে, তাহলে সারদার তদন্ত যথারীতি চলছে, অন্যান্য চিট ফান্ডের তদন্তগুলো কেন এগোচ্ছে না? আমার একটু বলতে দিন, রাজনৈতিক বলছি ওখানে আছে, আরে সব আছে, আমি দেখেছি, একটু বলতে অনেক প্রভাবশালীদের নাম থাকতে পারে, তাদের বিরুদ্ধে তদন্ত হবে, দোষী সাব্যস্ত হলে শাস্তি হবে, এটা সাধারণ মানুষ হিসাবে সবাই চাইছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। যদি এটা রাজনৈতিক সঙ্গী হিসাবে ব্যবহার করা হয়, সুপ্রিম কোর্ট বলেছে আরওসি, আরবিআই, সেবির ভূমিকা খতিয়ে দেখা উচিত, আজ নয়, ভার্ডিক্টে বলছেন সুপ্রিম কোর্ট। সুতরাং আমি তো তোমার সঙ্গে একমত। সাহারার লাল ডায়েরিতে একটা অভিযোগ উঠেছে, সাহারার লাল ডায়েরিতে আগে তো বলো, হ্যাঁ অভিযোগ তো পরে, সাহারার লাল ডায়েরিতে অমিত শাহের নাম উঠেছে বা অন্যান্য কারোর নাম উঠেছে, একটা অভিযোগ, সেটা সত্য হতে পারে, সেটা লাল ডায়েরিটার অস্তিত্ব, লাল ডায়েরিটার অস্তিত্ব, লাল ডায়েরিটার অস্তিত্বের কথা হোক, আগে লাল ডায়েরিটার অস্তিত্বের কথা, যে না আগে লাল ডায়েরি কোনো জিনিস আছে কি না, সাহারার লাল ডায়েরি আছে কি না, কেন্দ্রীয় সরকার বলে দিলেন যে সেই জিনিসটার সমাধান করে, যাদের বিরুদ্ধে অভিযোগ তারা প্রমাণ করুক না, জিনিস আছে কি না, সেটাই জানা গেল না। কোনো জিনিস আছে কলা খাইনি, সেটাই জানা গেল না। বিজেপি বলছে আমি কলা খাইনি, এই অভিযোগটা কেন? নিজেরা অভিযোগ করার আগে ফাইন, আমার সময় একেবারে শেষ, তার নিজের জবাব দেওয়ার দায়িত্ব বিজেপির। হ্যাঁ, আজকে হচ্ছে 1 ডিসেম্বর, আমরা সবাই জানি আর 3-4 সপ্তাহের মধ্যেই বাজারে প্রচুর লাল, নীল, সবুজ রঙের ডায়েরি আসবে। সেই ডায়েরি বছরের শুরুতে বিলি বন্টন হবে, কিন্তু সত্যি সত্যি সংবাদ মাধ্যমের কাছে এখনো পর্যন্ত লাল ডায়েরির অস্তিত্ব, যদি তৃণমূল নেতারা তার প্রমাণ বা লাল ডায়েরির কোনো ফটোকপি যা হোক কিছু একটু যদি, এবং সুব্রত বাবু কালকে বলেছেন যে শুনেছেন, একটু যদি দেন তাহলে আমাদের আরো ভবিষ্যতে লাল ডায়েরি নিয়ে অনুষ্ঠান করা খুব সহজতর হয়। আপনাদের ধন্যবাদ। দ্রুত একবার দেখবো এক ঝলকে কে কি বললেন।
আজকের মতো আমাদের ঘণ্টাখানেকের সফর এই পর্যন্তই। আবার আপনাদের সঙ্গে দেখা হবে কাল ঠিক রাত 8টায়। ভালো থাকবেন সবাই। Kalyani's Nature Pure presents ঘণ্টাখানেক সঙ্গে সুমন, powered by high-tech smartphones, শুধুমাত্র ABP আনন্দে।